experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মহাবালেশ্বর পঞ্চগণী। পশ্চিমঘাট পর্বতের এই অংশে রয়েছে স্বর্গের সৌন্দর্য। পাহাড়, জলপ্রপাত, উপত্যকা, ঘন সবুজ প্রেক্ষাপটের সমাহারে ছবির মতো সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সুবিশাল ভাণ্ডার। স্ট্রবেরির বাগান, আঙুরের ক্ষেত, জায়গায় জায়গায় ছোট্ট ওয়াইন ফ্যাক্টরি, বিশাল সব বাংলো বাড়ি, অনেকগুলি বোর্ডিং স্কুল আর আঁকা বাঁকা পাহাড়ি পথের ধারে ধারে জারুল গাছের বেগুনি ফুলের সম্ভার। সারা ভারতবর্ষের বিভিন্ন কোণ থেকে উচ্চবিত্ত হাই সোসাইটির ব্যবসায়ী পরিবারগুলির ছেলেমেয়েরা পড়তে আসে এখানকার বোর্ডিং স্কুলগুলিতে। পরিবারের ঐতিহ্য বা পরিজনের সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখতে শিশু বয়সে মা বাবা পরিবার পরিজন ছেড়ে কিছু অবোধ শিশুকে আচমকা অভ্যস্ত হয়ে যেতে হয় বোর্ডিং স্কুলের কঠোর অনুশাসন ও নিয়মানুবর্তিতায়। ধীরে ধীরে বাড়ির সাথে তাদের সম্পর্ক কমতে কমতে ঝুলে থাকে ক্ষীণ সুতোয়। সপ্তাহান্তের 10 মিনিটের মাপা টেলিফোন কলে বা ক্রিসমাস ও গরমের ছুটির 1 মাসে স্বাবলম্বী, আত্মনির্ভর, আপাত দৃষ্টিতে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক এক কেরিয়ার সচেতন জেনারেশন তৈরি হয়। তাদেরই অভিভাবকদের প্রশ্রয়ে বা অবহেলায় এই স্বর্গসম পাহাড়ি শহর মহাবালেশ্বরে। ধোবী জলপ্রপাত, মহাকালেশ্বর মন্দির, প্রতাপগড় দুর্গ, হাতির মাথা পাহাড়, লিঙ্গমালা জলপ্রপাতের প্রেক্ষাপটে বারাও, চিক্কি পুরনপোলি, মহারাষ্ট্রিয়ান থালি, ভার্লি বাঙ্গির চটপটা সমারোহে শুরু হচ্ছে সুমন্দ্রা মিত্রর উপন্যাস গোলাপি ক্যানভাস। জিকো আর রায় গুনে গুনে 9টি বছর একসাথে আছে ওরা। বাচ্চাবেলার বন্ধু আর ক্লাস 10-এর পরীক্ষার পর থেকে অফিসিয়াল কাপল। জিকো ভালো নাম যুধজিৎ সেন, মহাবালেশ্বরের পঞ্চগণীতে গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলের ছাত্র, সেই ক্লাস 4 থেকে। জিকোর বাবা মৃত্যুঞ্জয় সেন কলকাতার এক নামী বিজনেসম্যান। আজ মালয়েশিয়া তো কাল লন্ডন, বলতে গেলে এইরকম ডেলি প্যাসেঞ্জারে করে ভদ্রলোক, সাথে জিকোর মাও। বিশাল ব্যস্ত যৌথ ব্যবসায়ী পরিবারে কারো সময় ছিল না ছোট্ট জিকোকে সময় দেওয়ার। তাই কিশোরবেলা থেকে মহাবালেশ্বরের এই বোর্ডিং স্কুলই জিকোর ঘর বাড়ি। গরমের ছুটি বা ক্রিসমাসের ছুটিতে জিকোরা গোটা পরিবার ফরেন ট্যুরে যায়। দিন 15 মতো ইউরোপ বা নর্থ আমেরিকা বা অস্ট্রেলিয়া। কেবল তখনই মা বাবা, জ্যাঠা জেঠি, কাকু কাকিমা, খুড়তুতো ভাই বোনদের সাথে দেখা হয় জিকোর। কলকাতায় আসাই হয় না। বাংলার বাইরে থাকতে থাকতে বাঙালি শিকড় ভুলতে বসেছে সদ্য 23-এর যুবক জিকো। বাবার এক মারাঠি বন্ধু মিস্টার আদিল অগ্নিহোত্রীর কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে এখন ইন্টার্নশিপ করছে জিকো। 1 বছর এখানে কাজ শেখার অভিজ্ঞতার পর বাবার বিজনেস জয়েন করবে সিঙ্গাপুর ব্রাঞ্চে, এমনই কথা আছে। 6 ফিটের উপর লম্বা, দোহরা ছিপছিপে চেহারা জিকোর, চাপা ফর্সা গায়ের রং, মাথা ভর্তি ঘন কালো চুল এলোমেলো হয়ে থাকে সারাক্ষণ, মুখে হালকা নরম তরুণ দাড়ি, বাচ্চার সারল্য ওর চোখে মুখে। উইকেন্ডে বন্ধুদের সাথে বাস্কেটবল খেলা আর অবসর সময়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে ইতিউতি 18-র জন্মদিনে গিফট পাওয়া বিশাল দামি ক্যামেরাটা নিয়ে প্রকৃতির ফটো তোলা ওর নেশা। মিশুকে বন্ধুদের নিয়ে হই হই করা জিকো আসলে অ্যাম্বিভার্ট, একটু লাজুক আর অনেকটা কোমল মনের মানুষ। ছোট্ট থেকে বোর্ডিং স্কুলে পড়লেও বাড়ির প্রতি, প্রিয়জনদের প্রতি, রাস্তার কুকুর বাচ্চা সবার জন্য প্রাণ কাঁদে ওর। সবার প্রতি আলগা টান ওর, কাউকে হারাতে চায় না, সবাইকে নিয়ে থাকতে চায় এমন। তা এহেন অকাট ভদ্র কপি বুক ভালো ছেলের সাথে ডান পিটে রকচটা আর মারকুটে রায়ের এমন গলায় গলায় বন্ধুত্ব আর প্রেম কী করে হলো? জানতে গেলে পিছিয়ে যেতে হবে 12টা বছর।
রায়ের ভালো নাম রাইমা চ্যাটার্জি। ক্লাস 6-এ মহাবালেশ্বরের গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়ে যান ওর মুম্বাই প্রবাসী বাবা শ্যামল চ্যাটার্জি। যার কারণ হলো রায় মেনে নিতে পারেনি ওর নতুন মাকে। রায় যখন বেশ ছোট, ও নিজের মা মারা যায়। পরিজন থেকে দূরে মা মরা অবোধ শিশুটিকে রায়ের বাবা প্রবল অপথ্য স্নেহ এবং আয়ার ভরসায় বড় করার চেষ্টায় ছিলেন। ফলস্বরূপ মাত্র 7-8 বছরেই 5 বার ন্যানি চেঞ্জ, প্রচণ্ড জেদি, মিথ্যে কথা বলতেও জিনিস লুকোতে পারদর্শী হয়ে ওঠে রায়। ওই বয়সেও জেনে গিয়েছিল যে কোনো শাস্তি থেকে পিঠ বাঁচানোর ছুতো। স্কুলের হোমওয়ার্ক এড়ানো থেকে সহপাঠীদের মারা হেডমাস্টারের ডাক পড়লেই ডাগর চোখ দুটিতে জল এনে ঠোঁট ফুলিয়ে বলতো, আমার মা তো আকাশের তারা হয়ে গেছে। ক্রমে ক্রমে এমন হলো স্কুলের টিচাররাও ওর এই চালাকি ধরে ফেললেন। ফলস্বরূপ বারংবার গার্জিয়ান কল এবং শেষে সাসপেন্ড। আত্মীয়দের পরামর্শে শ্যামলবাবু আবারও বিয়ে করেন বহুদিনের পুরনো সেক্রেটারিকেই, মিস কাজল, যিনি রায়কে ছোট থেকে চিনতেন এবং সত্যি ভালোবাসতেন। কিন্তু নতুন মাকে মেনে নিতে পারল না রায়। প্রথম প্রথম নানা মিথ্যে কথা বলে নতুন মাকে আত্মীয় স্বজন এমনকি কাজের লোকেদের সামনেও নানাভাবে অপদস্থ করত। পরে রায়ের বাবার কাছে সব প্রকাশ পায়। ফলস্বরূপ রায়কে পাঠানো হয় বাড়ি থেকে অনেক দূরের এই বোর্ডিং স্কুলে। এখন তো ছুটিতেও বাড়ি যায় না রায়। আন্টি বলে একসময় যার বুকে ঝাঁপিয়ে পড়তো, কোল থেকেই নামতে চাইতো না, মা হয়ে আসার পর সেই মহিলাই এখন রায়ের 2 চোখের বিষ। বছর 23-এর রায় দেখতে এখনও ক্লাস 9-10-এর কিশোরী, যেন বড় হয়নি মেয়েটা। গোলাপের স্কুটি চড়ে হিল্লি দিল্লি থুরি সারা মহাবালেশ্বর চক্করদায়ক। নিজের পরিবার বলে মনে করে ওর গার্লস গ্যাং আর ওর বেস্ট ফ্রেন্ড কাম বয়ফ্রেন্ড জিকো। রোগা গোলাপি ফর্সা, কাটা কাটা নাক মুখ, পিঠ ছাপানো গোল্ডেন হানি হাইলাইটস করা স্ট্রেট চুল, বড় বড় নীলচে ধূসর চোখ, গোলাপি ঠোঁট, গোলাপি জামা। রায় যেন পারফেক্ট বারবিডল। এক দেখাতেই লোকজন ওর প্রেমে পড়ে যায়, আর রায় সেটা ছুটিয়ে উপভোগ করে। জিকোর সামনেই। টেকনিক্যাল লাইনে যাওয়ার শখ ছিল না ওর কোনো কালেই। ছবি তোলা, পেইন্টিং, ক্রাফটিং, নাচ, ভায়োলিন, অনেকগুলো জিনিস শিখে একটাতে মন বসাতে না পারা রায়ের জীবনের এই মুহূর্তে একমাত্র অ্যাম্বিশন জিকোকে বিয়ে করবে। একটি কি দুটি গোলুমলু বাচ্চা হবে ওদের, আর পাহাড়ের কোলে ছোট্ট একটি বাড়িতে ওরা থাকবে হ্যাপিলি এভার আফটার, স্বপ্নের মতো। টাইম লাইন বেঁধে দিয়েছে রায় জিকোকে। 25-এ বিয়ে, 27-এ বাচ্চা। তার মানে জিকোকে প্রপোজ করতে হবে 24-এ পা দিলেই, ওর বাবার বিজনেসে জয়েন করে। এহেন রায় আর জিকো, রাইমা চ্যাটার্জি এবং যুদ্ধজিৎ সেনকে ঘিরে তরুণ জীবনের দুষ্টু মিষ্টি হাসি কান্না মেশানো অনুভূতির চড়াই উতরাই পেরোনো, নানা চরিত্রের উত্থান পতন নিয়ে ত্রিকোণ প্রেমের গল্প, গোলাপি ক্যানভাস। নভেম্বর 15, 2016, রাত 12:57। ধ্রিম 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 বিটসের তালে তালে দুলছে অনেকগুলো মানুষ। নেশায় মত্ত শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডা ক্লাব ঘরেও টপ টপ করে ঘাম ঝরছে ওদের। তবু পা চলছে, শরীর দুলছে গানের তালে তালে। সারা ডান্স ফ্লোর কুয়াশার মতো ধোঁয়ায় ঢাকা। সবুজে বেগুনি নিয়ন লাইটে পিছলে যাচ্ছে শরীর। খোলামেলা পোশাকে আর ডিজের সামার মিক্সের জাদুতে ওরা এখন বুঁদ হয়ে আছে। জগৎ মানে না, সময় মানে না, একই মন্ত্রের তালে তালে 300টি শরীর নাচছে। দ্রিম দ্রিম দ্রিম। I need some fresh air. রায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে চিৎকার করলো জিকো। নাচতে নাচতে রায় জড়িয়ে ধরলো ওকে। শুনতে পায়নি, আবারও রিপিট করলো জিকো। ঘাড় নাড়ালো রায়। I need something to drink. আরও 10-12টা টেকিলা শটস মারার পরও এই পাগলিটা আরও ড্রিঙ্ক করতে চায়। মেয়ে না মদের পিপে? মাথার ওপরে গোল করে হাত দেখিয়ে ইশারায় জিকো দেখালো রায়ের স্ক্রু ঢিলা। বদলে রায় কাঁধ ঝাঁকিয়ে আগের মতোই নাচতে থাকলো। অগত্যা ডান্স ফ্লোর থেকে সরে এলো জিকো বার কাউন্টারের দিকে। একটা অ্যাপেল স্প্রিটস অর্ডার করে
বার স্টুলটায় বসে একটু দম নিল। নভেম্বরের শীতেও জামাটা ঘেমে ভিজে জল হয়ে গেছে। রাত 1টা হতে চলল। রায়ের কাছে এটা সবে সন্ধ্যা, কিন্তু জিকো তো আর দেরি করলে চলবে না। কাল সকালে অফিস আছে। ওর বস আদিল আঙ্কেল বাবার বন্ধু হলেও সময়ের ব্যাপারে নিয়মানুবর্তিতা মেনে চলতে ভালোবাসেন। দেরি করে কাজে আসা বিলকুল না পছন্দ ওনার। এখনই বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে শুয়ে পড়লেও মেরে কেটে মাত্র 6 ঘন্টা ঘুমোতে পারবে জিকো। না, আর দেরি করা চলবে না। ককটেলের গ্লাসটা হাতে নিয়ে আবারও ডান্স ফ্লোরে এলো। রায়কে গ্লাসটা ধরিয়ে দিয়ে চিল্লিয়ে বলল, আমি বাড়ি চললাম, তোকে ড্রপ করে দেবো? বাচ্চা মেয়ের মতো রায় ঠোঁট ফোলাতেই হেসে ফেলল জিকো। কপালে একটা কিস করে বলল, যেতে তো হবে সোনা। আমি পরে যাব অদিতিদের সাথে। ওকে, উবার করে নিস তবে। অনেক গেলেছিস, আর স্কুটি চালাস না। সবাইকে বাই বলে ক্লাবের বাইরে এসে বড় করে নিঃশ্বাস নিল জিকো। ফুরফুরে ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন জুড়িয়ে এলো। ঝকঝকে আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। টিমটিম করে অজস্র তারাই আকাশ ছেয়ে আছে। কোথা থেকে এক অজানা ফুলের মন পাগল করা বুনো গন্ধ ভেসে আসছে। মহাবালেশ্বরের নভেম্বরের ঠান্ডায় বুক ভরে বিশুদ্ধ বাতাস নিয়ে উবার ডাকলো জিকো। রাত তখন প্রায় 1:30। নভেম্বর 15, 2016, রাত 3:10। আই ওয়ানা পারছি, আই ওয়ানা। কি বলছিলাম রে? হেই হারিয়ে তাকিয়ে আছে দিশা, রায়ের বুজুম ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড আর কি। রায় আর ওর গার্লস গ্যাং টেরেসে বসে পালা এক টান করে সুট্টা মারছে। 2 নম্বর সিগারেটটা আর জ্বালাতে পারছে না রায়। লাইটার কি করে জ্বালাতে হয় মনে পড়ছে না ওর। হো হো করে সব কটা মেয়ে হেসে লুটোপুটি খায়। মোটামুটি সবারই বেশ চড়ে গেছে। অদিতি বলল, You are drunk, babe. Let's go home. তুই যা, আমি এখন জিকোর কাছে যাব। আমাকে ড্রপ করে দে প্লিজ। দিশা বায়না ধরল, তোর বাড়ি আমার ডেস্টিনেশনের উল্টো দিকে। হবে না বস, কেটে পড়ো নিজের মতো। প্লিজ প্লিজ প্লিজ। প্রায় বাচ্চাদের মতো ঝুলোঝুলি করতে লাগলো দিশা। বিরক্ত হয়ে সিগারেটটা ফেলে উঠে পড়ল রায়। 4 অক্ষরের একটি গালি দিয়ে দিশাকে টানতে টানতে বাইরে এলো পার্কিং, যেখানে ওর ইউনিকর্ন মানে ওর বিখ্যাত গোলাপি স্কুটিটা রাখা আছে। শক্ত করে ধরবি আমায় আর কথা বলতে থাকবি, নয়তো আমার চোখ লেগে যাবে। রাত 2টোর সময় দুটি মেয়ে হাইওয়ে ধরলো বাড়ি ফেরার জন্য। নভেম্বরের রাত, সুনসান ফাঁকা হাইওয়ে, একটাও গাড়ি নেই রাস্তায়। ইউনিকর্ন চলছে ওর সর্বোচ্চ গতিতে। পাহাড়ি রাস্তায় ঠান্ডা হাওয়ায় নেশা যেন চেপে বসেছে। 1 সেকেন্ডের জন্য বোধহয় চোখটা একটু বুঝে এসেছিল রায়ের। বিকট শব্দে স্কুটিটা পিছলে গেল রাস্তার ধারে পাথরের গায়ে। ছিটকে পড়ল ওরা দুজনেই। জ্ঞান হারানোর আগের মুহূর্তে কোনো রকমে জ্যাকেটের পকেটে থেকে ফোনটা বার করে রিং করলো রায়। প্রথম ডায়াল নাম্বারটায় রিংয়ের আওয়াজ আসতেই চোখ বুঝল ও। উফ, কি শান্তি! হালকা একটা ভাইব্রেশনের শব্দে ঘুম ভেঙে গেল জিকোর। আবছা নীলচে আলোয় ফোনটা কেমন যেন রহস্যময় লাগছে, এলিয়েনের মতো। প্রায় অন্ধকার ঘরে প্রথম কয়েক সেকেন্ডস থিতু হতে লাগলো, কোথায় আছে ও। মাথাটা পরিষ্কার হতে ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখলো ভোর 4:30। গোটা 30 মিসড কল, অনেকগুলো অজানা নাম্বার থেকে। তার সাথে রায়েরও একটা মিসড কল। রায় ফেরেনি এখনো। কী ব্যাপার? কোনো বিপদ আপদ হলো না তো? ধরফর করে বিছানায় উঠে বসলো জিকো। কী হলো ব্যাপারটা বুঝতে না পেরে এক রাশ উৎকণ্ঠা নিয়ে সদ্য আসা মিসড কলটায় রিব্যাক করলো। ও প্রান্ত থেকে ভেসে এলো পরিশীলিত পেশাদারি স্বর। ওয়েলকাম টু সিটি নার্সিং হোম, হাউ মে আই হেল্প? নভেম্বর 15, 2016, ভোর 4:33। সিটি নার্সিং হোম, এই নাম্বার থেকে আমার ফোন আসছিল। নাম্বারটা বলুন। 93255। আপনি জিকো বলছেন? হ্যাঁ, জুজিৎ সেন বলছে। ডাকনাম চিকো। একটু খুলে বলবেন কি হয়েছে?
মিস রাইমা চ্যাটার্জি আমাদের নার্সিং হোমে ভর্তি আছেন, অ্যাক্সিডেন্ট কেস। ওনার ফোন থেকে আপনার নাম্বারে অনেকবার কল করা হয়েছে। আপনাকে এখনই একবার নার্সিং হোমে আসতে হবে। রাইমা চ্যাটার্জি ঠিক আছে? আপনি নার্সিং হোমে আসুন স্যার। ঝটপট রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল জিকো। পশ্চিমঘাট পর্বতের কোলে তখন কমলাটে লাল সকাল হচ্ছে মৃদু মন্থর গতিতে। নার্সিংহোমের রিসেপশনে পৌঁছে এক গাদা ফর্ম ফিল আপ আর ফর্মালিটিস শেষ করে যতক্ষণে 5 তলার প্রাইভেট কেবিনে রায়কে খুঁজে পেল জিকো, আকাশ ফর্সা হয়েছে ততক্ষণে। গলায় একটা স্লিং লাগিয়ে বাবু হয়ে বসে আছে রায়, কাল রাতের পোশাকটাই পরে, কিন্তু মেকআপ আইশ্যাডো ঘেঁটে চুলগুলো উস্কো খুস্কো, যেন ঝরে পড়ে যাওয়া শালিক ছানা। দিশার কপালে আর হাতে পেল্লাই বড় ব্যান্ডেজ। ঘরে ঢুকেই জিকো হতবাক। তোর হাত ভেঙেছে? পাশ থেকে নার্স দিদি মারাঠি, ইংরেজি আর হিন্দিতে মিশিয়ে এক জগা খিচুড়ি ভাষায় বললেন, না না, কিন্তু মাসল পুল হয়েছে, তাই স্লিং লাগানো হয়েছে। স্বভাব বিরুদ্ধ হয়ে প্রায় চেঁচিয়ে উঠল জিকো রায়ের ওপর। বারণ করেছিলাম না কাল রাতে স্কুটি ছেলে না ফিরতে? যদি রাস্তার দিকে না পড়ে খাদের দিকে পড়তিস কি হতে ভেবেছিস? চিল্যাক্স ব্রো, এগুলো জাস্ট স্ক্র্যাচেস, সেরে যাবে দুদিনে। কিন্তু আমার ইউনিকর্ন কেমন আছে একটু দেখ না জিকো, ও যে আমার প্রাণ। হাউ ক্যান ইউ বি সো রেসপন্সিবল? ডোন্ট বি সো সারপ্রাইজড, আই এম অলওয়েজ লাইক দিস জিকো। না, এই মেঘে কিছু বলাই বৃথা। একটা দীর্ঘশ্বাস ফেলে এবার দিশাকে নিয়ে পড়ল জিকো। তোরও আক্কেল নেই দিশা? অত ড্রিঙ্ক করে রায়ের থেকে লিপ নিল তুই? তোর কি এখনো বাচ্চা নাকি? ফ্যাল করে তাকিয়েছিল দিশা। কালকের অ্যাক্সিডেন্টের ট্রমা কাটিয়ে উঠতে পারেনি এখনো। এমনিতেও কাল রাত্রে সব ঘটনা খুব স্পষ্ট মনে নেই ওর। আর এখন তো ভয়ে মরছে ও, বাড়িতে কি জানাবে। কারোর থেকে কোনো রেসপন্স না পেয়ে হতাশ হয়ে নার্সিংহোমের বেডেই বসে পড়ে জিকো। অফিসে একটা ইমেল করতে হবে, আদিল আঙ্কেলকেও আলাদা করে মেসেজ বা কল করে বলতে হবে আজ আর আসতে পারছে না। দিয়াকে বাড়ি দিয়ে ড্রপ করে রায়কে নিজের ফ্ল্যাটে নিয়ে আসবে কি না। এতগুলো কাজ কোনটা কি করবে পরপর মাথায় সাজিয়ে নিচ্ছিল জিকো। প্রাইভেট কেবিনের ভারী পর্দা সরিয়ে একজন পুলিশ অফিসার ঢুকলেন। গায়ে মহারাষ্ট্র পুলিশের ইউনিফর্ম, রাশভারী গলায় মারাঠি ভাষায় প্রায় ধমকে উঠলেন, রাইমা চ্যাটার্জি কে আছেন? হাত তুলল রায়। আপাদমস্তক একবার ওকে দেখে নিয়ে অফিসার বললেন, আপনার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস লজ হয়েছে, নার্সিংহোমের তরফ থেকে থানায় আসতে হবে। নভেম্বর 15, 2016, দুপুর 12:30। আধা ঘন্টা হলো জিকো আর রায় থানা থেকে বেরিয়েছে। সেই সকাল 8টা থেকে থানায় বসেছিল জিকো আর রায়। নার্সিংহোমে দিশার স্টেটমেন্ট নিতে গেল পুলিশ রায় আর জিকোকে অন্য ঘরে সরিয়ে। তখনই বুদ্ধি খাটিয়ে শ্যামল কাকু মানে রায়ের বাবাকে ফোন করে জিকো, তারই সাথে নিজেদের পারিবারিক উকিলকেও। ঘণ্টা চারেকের চেষ্টায় রায়ের বাবা আর জিকোর বস আদিল আঙ্কেলের সোর্স কাজে লাগিয়ে খোদ এসিপি সাহেবকে অনুরোধ করে ওনারা কোনো কেস চার্জ হতে দেননি। তবুও ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। দিশার বাবা আগেই নার্সিংহোম থেকে জোর জবরদস্তি করে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন। একগুচ্ছ বকাবকিও করেছেন রায় আর জিকোকে। ততক্ষণে শ্যামল বাবুকে জিকো ফোনে জানিয়ে দিয়েছে বর্তমান পরিস্থিতি। উনি তো বিকেলেই চলে আসতে চাইছিলেন মুম্বাই থেকে, কিন্তু রায়ের মুড সুইং আর কি প্রতিক্রিয়া হতে পারে ভেবে জিকো বারণ করে দিল। অত দূর থেকে মহাবালেশ্বর এসে উনি করবেনই বা কী? রায় তো এমনিতেও কারোর কথা শোনার বা চুপচাপ ঘরে রেস্ট নেওয়ার মতো মেয়ে নয়। অগত্যা রায়কে একটু সামলে রাখার উপদেশ আর জিকোকে অনেক ধন্যবাদ দিয়ে শ্যামলবাবু ফোন ছাড়লেন। রায়ের অবশ্য তাতে মন ভেজেনি। রাগে গজগজ করতে করতে জিকোর বাইকে উঠল ও। কি দরকার ছিল তোর বাপিকে জানানোর? তুই না করলেও দেখবি ঠিক চলে আসবে আজ বা কালকের মধ্যে। আর এসে গুচ্ছের এটা করছো কেন, সেটা করেছো কেন, ও এক গাদা ইন্টারফিয়ারেন্স আমার ব্যক্তিগত ব্যাপারে। এর থেকে তো কোর্ট কেসে ফেসে থাকা ভালো ছিল। জবাব দিল না জিকো।
বাপি অর্থাৎ শ্যামলবাবু সম্বন্ধে রায়ের এই সব মন্তব্য শুনতে শুনতে এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে ও। বাইকটা বার করতে করতে জিকোর পকেটে থাকা ফোনটা আবারও ভাইব্রেট করে উঠল। মা কলিং। রায়কে ইশারায় চুপ থাকতে বলে একটু সরে এলো জিকো। চাপা গলায় বলল, বলো। আমরা এইমাত্র থানা থেকে বের হলাম। ও প্রান্ত থেকে জিকোর মা চেঁচিয়ে উঠলেন, ওই উড়নচণ্ডী মেয়েটার সাথে এবার মেশা বন্ধ কর জিকো, বড্ড বাড়াবাড়ি হচ্ছে এবার। মা, আস্তে কথা বলো। এত রিয়েক্ট করার মতো কিছু হয়েছে? ফোনের স্পিকারটা চেপে ধরল জিকো। উকিলবাবু সব জানিয়েছেন। রায় নাকি মদ খেয়ে স্কুটি চালাচ্ছিল। তুই ক্লাব থেকে বেরিয়ে আসার 2 ঘন্টা পর ও অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার ভোর রাতে। রোজ রোজ এত কিসের পার্টি তোদের, তাও এত রাতে? আর রায় ফেরেনি কেন তোর সাথে? তোর বাপি কিন্তু খুব রেগে গেছে, ঠামিয়ার জেঠুও। আর কতদিন তুই ওর হয়ে এসব থানা পুলিশ কেস করবি? ঠোঁট কামড়ালো জিকো। ফ্যামিলি উকিলকে ফোন করাটাই ভুল হয়ে গেছে। মুখে বলল, যতটা ভাবছো অত বাড়াবাড়ি কিছু হয়নি, সব ঠিক আছে এখন। জিকোর মার উৎকণ্ঠিত গলা পরিবর্তন হয়ে গেল গম্ভীরতায়। চাপা স্বরে বললেন, রায় তোর জন্য উপযুক্ত নয় জিকো। ওর বাবা ওকে আদরে বাদর করেছেন, কোনো শিক্ষা দেননি। মা, হালকা ধমক দিল জিকো। আমি রাখছি এখন, ফিরবো এবার। খেয়ে নিস আর রায়কে ওর ফ্ল্যাটে রেখে আসবি। তোর ফ্ল্যাটে যেন রাত না কাটায়। হেসে ফোন কেটে দিল জিকো। পেছনে ফিরে দেখলো রায় তাকিয়ে আছে ওর দিকে। সবই শুনেছে হয়তো। শুকনো একটা হাসি দিল জিকো। রায় মুখ খুলল। কি বলছিল আন্টি? ওই তেমন কিছু না, ফিরলাম কিনা, খেয়েছে কিনা, এসবই। তাই কি? এসব বলেনি রায় তোর জন্য নয়, ওর সাথে মিশিস না। বাদ দে না। পাশ কাটানোর চেষ্টা করলো জিকো। জানিসই তো, মারও অমনই হয়। না, জানি না, জানার ইচ্ছেও নেই। না বুঝে আবারও রায়ের স্পর্শকাতর জায়গায় আঘাত করে ফেলেছে জিকো। কথা না বাড়িয়ে সাবধানে বাইকটা চালিয়ে এলো মেইন মার্কেটে গণেশ ভাবের স্টলে। কাল রাত থেকে ওদের দুজনের পেটে প্রায় কিছুই পড়েনি। খিদেই পেটে ছোঁচোর ডান বৈঠক চলছে। নাড়ি বুড়িও হজম হয়ে গেছে মনে হয়। গণেশ ভাবের স্পেশাল বড়া পাও 2 প্লেট করে আর রায়ের পছন্দের 2 গ্লাস স্ট্রবেরি মিল্ক শেক অর্ডার দিয়ে গাছের ছায়ায় রাখা একটা টেবিলে মুখোমুখি বসলো ওরা। জিকো সে তখন থেকেই গুম হয়ে আছে। কালকের ঘটনার জন্য মনে মনে নিজেকেই দায়ী করছে ও। কাল যদি জিকো জলদি বাড়ি না ফিরে আসতো বা রায়কে জোর করে নিয়ে আসতো ওর সাথে, তবে তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। কি ভাগ্যিস ওরা খাদের দিকে পড়েনি ভাবলেই শিউরে উঠছে জিকো। রায়ের যদিও কোনো ভ্রুক্ষেপ নেই, শরতের আকাশের মতো ওর মন। কখনো ঘন কালো মেঘ, কখনো তারপরই ঝকঝকে রোদ। পেটে খাবার পড়তেই আবারও স্বাভাবিক হয়ে গেছে রায়। বকবকানি শুরু হয়ে গেছে ওর ননস্টপ। কাল রাতের পার্টি, তারপরের অ্যাক্সিডেন্ট, নার্সিংহোমের আয়াদের গল্প, পুলিশের জেরা, সব নিয়ে পাগলা ঝোড়ার মতো তরবরিয়েই রায়ের গল্প চলেই যাচ্ছে। জিকো আদৌ শুনছে কিনা ওর তাতে লক্ষ্যই নেই। অনেকক্ষণ পর জিকো উঠে গিয়ে রায়ের পাশে বসলো। আলগোছে দুহাত দিয়ে ওর মুখটা ধরে নিজের দিকে ফিরে খুব আস্তে করে বলল, কেন এমন পাগলামি করিস রায়? একবার ভাবলি না কাল রাতে যদি কিছু একটা হয়ে যেত তবে? আমার কিছু হলে কারোর কিছু যায় আসবে না জিকো। আর আমি কি করতাম? তোর আবার কি হবে? বিন্দাস থাকতিস তুই। জিকোর চোখ দুটো ছলছল করে এলো। খুব অসহায়ের মতো নিজের মনেই যেন বলে উঠল, তাই 9 বছর আগের প্রমিসের কথা ভুলে গেলে? তুই বুঝিস না কেন পাগলি? সেদিনের মতো আজ হচ্ছে তোকে অনেক বেশি ভালোবাসি, হারাতে পারবো না কোনোদিন। 12 বছর আগে, মে 18, 2005, রাত 8:45। শ্যামলবাবু আর রায়ের নতুন মা দিন 3 আগের এক রাতে গ্রিন ভ্যালি ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলের হোস্টেলে রেখে গেছেন রায়কে ক্লাস 7-এ। এই কয়দিন হাত পা ছুড়ে কান্নাকাটি করেও কোনো লাভ হয়নি। কেউ ওর কথা শুনেনি, কান দেয়নি ওর আকুতিতে।
রায় খুব খারাপ, হিংসুটে, খালি মিথ্যা কথা বলে। বছরখানেক ধরেই বাপি, ঠাম্মি দিদা, আয়া মাসি সবার মুখের কথায় আর ব্যবহারে এই শব্দগুলো মনের মধ্যে গেঁথে গেছিল রায়ের। নতুন করে আর কোনো অনুভূতি হতো না ওর এসব শুনলে, কিন্তু নতুন মা আসার পর থেকে ওই কথাগুলোই যেন দাবানলের মতো গায়ে আঁচ ফেলতে শুরু করলো। ক্ষোভে, রাগে, বিদ্বেষে ওইটুকু রায় বাড়িতে সারা দিনে চলতে থাকা টিভি সিরিয়াল দেখে নতুন নতুন পন্থা আবিষ্কার করতে থাকলো কীভাবে নতুন মাকে বাড়ি ছাড়া করা যায়। কিন্তু ফল হলো বিপরীত। রায় নিজেই আজ বাড়ি ছাড়া। চিরকাল মেমোরি ফোমের নরম গদিতে পালকের মতো নরম লেপ নিয়ে শুয়ে অভ্যস্ত রায় গত 3 দিন ধরে বোর্ডিং স্কুলের স্টিলের ফ্রেমের ডাবল ডেকার নড়বড়ে সরু বিছানায় পাতলা কম্বলটা জড়িয়ে সারা রাত গুমড়ে গুমড়ে কেঁদেছে। কেউ আসেনি ওর চোখের জল মোছাতে। গিজারের গরম জলের বদলে হোস্টেলের ট্যাঙ্কের ঠান্ডা জলে স্নান করতে বাধ্য হয়েছে। লাইন লাগিয়ে শুকনো ব্রেড আর জ্যাম নিয়েছে ব্রেকফাস্টে। রাগ করা খাবার না খেলে কেউ সাথে আসে না এখানে খাবারের থালা হাতে নিয়ে। নির্দিষ্ট সময়ের আগে বা পরে খাবার পাওয়া যায় না, জোরে হাসা যায় না, জোরে কাঁদা যায় না। 3 দিন পর এত কিছু সহ্য করে আজ সকালে রায় তাই ঠিক করেছে মরে গিয়ে সবাইকে উচিত শিক্ষা দেবেও। বোর্ডিং স্কুলে আসার সময় খেয়াল করেছিল ও, এই স্কুলটার আশেপাশের রাস্তাতে অনেকগুলো ঢালু খাদ আছে, যে কোনো একটা দিয়ে গড়িয়ে গেলেই হলো। কেউ তখন আর রায়কে খুঁজে পাবে না। 2 দিন পর সবাই যখন জানতে পারবে রায় আর নেই, নিশ্চয়ই নতুন মাকে বকবে সবাই, বাপিও কান্নাকাটি করবে। এমনই তো দেখায় টিভিতে। খবরের কাগজেও তখন নিশ্চয়ই রায়ের নাম ছাপা হবে। তাই যেমন ভাবা তেমনি কাজ। পরের দিন বিকালে স্কুল ছুটির পর স্কুলের পেছন দিকটার ঢালু পাহাড়ের কাছে চলে এলো রায়। লোকজন কম থাকে এদিকে, কেউ দেখে ফেলার সম্ভাবনা নেই। ওদিকে পাহাড়ে সন্ধ্যা নামছে তখন মৃদু মন্থর গতিতে। সারাদিনের পর পাখির দল ফিরে আসছে নিজের বাসায়। সূর্যের শেষ আভাটুকু দিগন্তে লেপেছে গোলাপি সিঁদুর। দূরে পাহাড়ের শ্রেণীতে অন্ধকার নামছে দ্রুত। রাস্তার পাশের ধাতব রেলিং টপকে খাদের খুব পাশে চলে এসেছে রায়। আর 1-2 পা এগোলেই অসীম আকাশ, তারই সাথে মুক্তির আনন্দ। এই হোস্টেল জীবন নতুন মা, বাপি সবাইকে ছেড়ে ও নিজের মায়ের কাছে চলে যেতে পারবে, আকাশে তারা হয়ে যেতে পারবে। তখন নিশ্চয়ই বাপি অনেক কাঁদবে রায়ের জন্য। বেশ হবে তবে, হয়তোবা নতুন মার সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। আকাশ কুসুম এসব ভাবতে ভাবতে আর 1 পা বাড়াতে যেতেই থমকে গেল রায় পেছন থেকে ওর নাম শুনে। রাইমা চ্যাটার্জি, সেকশন এ। চমকে উঠল রায়। রোগাটে ফ্যাকাশে গায়ের রং, খুব লম্বা, ঝাঁকড়া পাতলা চুল, চোখে হ্যারি পটারের মতো গোল চশমা পরা একটা ছেলে রাস্তার ধারে সাইকেল নামিয়ে রেখে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নাম জানে না, কিন্তু মুখটা চেনা। ওদেরই ক্লাসে পড়ে, অন্য সেকশন। এইবার ভয় পেল রায়, যদি এই ছেলেটা প্রিন্সিপাল স্যারকে বলে দেয় এসব কথা, আবার বোর্ডিং স্কুল থেকে বাপিকে ডেকে পাঠাবে আর গুচ্ছের বকাবকি। বুকের ভেতর 1000টা পায়রার ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছিল রায়। ততক্ষণে ছেলেটা চলে এসেছে ওর পাশে, বেড়া টপকে। খাদের একদম সামনে দাঁড়ানো রায়ের ঘামে ভেজা ঠান্ডা নরম হাতটা শক্ত করে ধরে বলল, তো বাঙালি না, এই স্কুলে আর একটা বাঙালি নেই জানো। আমার বলতে হবে আমি চিকো। মরচে পড়া বিকেলের আলোয় জিকোর হাত ধরে ফিরে আসার সময় আর একবার পেছনে ফিরে তাকালো রায়। খাদের পাশের জারুল গাছটা ভরে উঠেছে থোকা থোকা বেগুনি ফুলে। দিন কয়েকের মধ্যেই বোর্ডিং স্কুল আর হোস্টেল জীবনে অভ্যস্ত হয়ে উঠল রায়। এখানে নিজের সব কাজ নিজেকেই করতে হয়, চাকর বাকরের বালাই নেই অবশ্যই। ভোরবেলায় উঠে সমবেত প্রেয়ার, তারপর ব্রেকফাস্টের আগে সকালে পরিপাটি করে বিছানা তোলা, লাইন লাগিয়ে স্নানের ঘরে যাওয়া, আর তারপর স্কুল। বিকেলেও পড়াশোনা ছাড়া নানা রকম ক্লাস থাকে, বাস্কেটবল, সাঁতার ক্লাস, একটু বড় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য টেনিস বা ফুটবল, এছাড়া নাচ, গান, ছবি আঁকা। নিজেদের পছন্দ মতো আরও কোনো ক্লাস বেছে নিতে পারে ওরা।
রাত 8টায় বাজে ডিনারের ঘন্টা। 9:30টায় সব আলো নিভিয়ে দেওয়া হয়। আবারও পরের দিন ভোর 5:30টায় ওঠা। কঠোর অনুশাসনে বাঁধাগত নিয়ম প্রতিদিনের, এমনকি শনি রোববারও।